আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই তোমরা ভালো আছো। তো আজকে আবার একটা তোমাদের মাঝখানে নতুন একটা টপিক নিয়ে আজকে আবার হাজির হলাম। সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2023-এর দ্বিতীয় অধ্যায়ের একটা ম্যাথ, খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ যেটা আমাদের চট্টগ্রাম বোর্ড 23-এ আসছে এবং এটা বিভিন্ন পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। তো দেখো, প্রথম প্রশ্নটা, আমাদের প্রশ্নের প্রথম অংশটা যেটা রয়েছে যে আমাদের জি অফ এক্স দেওয়া আছে। খেয়াল করো সবাই, জি অফ এক্স দেওয়া আছে হচ্ছে x প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2। প্রশ্ন করা হচ্ছে জি অফ এক্স এর মাত্রা ও মুখ্য সহগের সমষ্টি নির্ণয় করো। জি অফ এক্স এর মাত্রা ও মুখ্য সহগের সমষ্টি। আগে বুঝতে হবে মাত্রা কি এবং মুখ্য সহগ কি। আগে এটাকে আমরা একটু সিম্পলিফাই করে নিব। এটাকে সিম্পলিফাই করলে x দিয়ে এটাকে গুণ করলে x কিউব প্লাস 2x প্লাস এখানে যদি আমি 1 দিয়ে গুণ করি তাহলে x স্কয়ার প্লাস 2, তাই না? তাহলে এটাকে সাজিয়ে লিখলে x কিউব প্লাস x স্কয়ার প্লাস 2x প্লাস 2। ঠিক আছে তো? হ্যাঁ, ওকে। এখন এই যে আমরা সিম্পলিফাই করলাম, এখন কথা হচ্ছে মুখ্য সহগ কি, মাত্রা কি। আগে আসো মুখ্য পদ চিনতে হবে। মুখ্য সহগ এবং মাত্রা চিনতে হলে মুখ্য পদ। মুখ্য পদ কাকে বলে? এই যে বহুপদীটা এখানে আসছে, আমি সাইডে দেখাচ্ছি, x কিউব প্লাস x স্কয়ার প্লাস 2x প্লাস 2। আগে আসো মুখ্য পদ কাকে বলে। মুখ্য পদ হচ্ছে একটা বহুপদীর চলকের সর্বোচ্চ পাওয়ারটা যেখানে যে পদে অবস্থিত। যেমন এইটা, এই বহুপদীর চলকের সর্বোচ্চ পাওয়ার এখানে অবস্থিত, তাহলে এটাকে বলা হবে এই বহুপদীর মুখ্য পদ। তাহলে মুখ্য পদটা হচ্ছে x কিউব। মুখ্য পদটা কত? x কিউব। তো মুখ্য পদটা যদি x কিউব হয়, মুখ্য পদটা যদি x কিউব হয়, তাহলে এখানে কি থাকে বলো? এখানে এর সহগ কত? এর সহগ কত? 1। তাহলে এটা হচ্ছে মুখ্য সহগ। এটা হচ্ছে কি? মুখ্য সহগ। তাহলে আমাদের এখানে মুখ্য সহগ হচ্ছে 1। মুখ্য সহগ কত? 1। মুখ্য সহগ হচ্ছে এখানে 1। এবং চলকের সর্বোচ্চ মাত্রা যেটা, চলকের সর্বোচ্চ মাত্রা যেটা মানে পাওয়ার যেটা, সরি, হ্যাঁ, চলকের সর্বোচ্চ পাওয়ার যেটা, সেটাকে বলা হবে হচ্ছে মাত্রা। তাহলে এখানে আমাদের মাত্রা হচ্ছে 3। মাত্রা হচ্ছে কত? 3। আর মুখ্য সহগ কত? 1। আমাদের প্রশ্ন করছে কি, আমরা যদি আবার প্রশ্নটা দেখি, আমাদের প্রশ্ন ছিল জি অফ এক্স এর মাত্রা এবং মুখ্য সহগের সমষ্টি। তাহলে আমরা লিখব এখানে জি অফ এক্স এর মাত্রা। বুঝতে পারছো সবাই? প্রশ্ন থাকলে প্রশ্ন করবা। জি অফ এক্স এর মাত্রা, জি অফ এক্স এর মাত্রা হচ্ছে কত? 3। এবং মুখ্য সহগ কত? কথা বলে না, মুখ্য সহগ হচ্ছে 1। তাহলে এদের সমষ্টি, অর্থাৎ জি অফ এক্স এর মাত্রা ও মুখ্য সহগের সমষ্টি, মুখ্য সহগের সমষ্টি হচ্ছে 3 প্লাস 1 ইকুয়াল হচ্ছে 4। আমার মনে হয় সবাই পুরো ক্লিয়ার। জি জি জি, ওকে। সেকেন্ড প্রশ্ন সবাই দেখো, সাইলেন্ট ভাবে সেকেন্ড প্রশ্ন সবাই দেখো। সেকেন্ড প্রশ্ন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা কিন্তু আমাদের পরীক্ষায় বিভিন্ন ভাবে আসতে পারে, যে কোনো পরীক্ষায় আসার চান্স অনেক বেশি, বিশেষ করে আমাদের অ্যানুয়াল পরীক্ষাগুলো প্লাস হচ্ছে তোমার টেস্ট পরীক্ষার জন্য এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রশ্নটা কি, এখানে আরেকটা বহুপদী দেওয়া আছে আমাদের। আমরা যদি বহুপদীটা তুলে নেই, দেখো খ নম্বরে বহুপদীটা দেওয়া আছে p অফ x। মনোযোগ দিবা, খ নম্বরে বহুপদীটা দেওয়া আছে হচ্ছে p অফ x। p অফ x ইকুয়াল হচ্ছে 1/x কিউব প্লাস 1/8y কিউব প্লাস 1/64 z কিউব। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা আমাদের বইয়ের একটা ম্যাথের সাথে সাদৃশ্যপূর্ণ, কিন্তু একটু প্রবলেম আছে। বইয়ের ম্যাথটা ছিল এরকম 1/x কিউব 1/y কিউব 1/z কিউব, কিন্তু প্রবলেমটা এখানে হচ্ছে এখানে এই y এর সাথে কি আছে 8 এবং এখানে z এর সাথে কি আছে 64। এটাই হচ্ছে সমস্যা। এবং এখান থেকে প্রমাণ করতে যেটা বললো, এবং এখান থেকে প্রমাণ করতে বললো, তো আরেকটা জিনিস দেওয়া আছে প্রশ্নের ভিতরে, এবং প্রশ্নটাকে আমাকে করো, এবং প্রশ্নের ভিতরে আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে 3/8xyz। আচ্ছা, এখানে এই যে রসয় করছেন না, এখনো কিছু করি না। এটা হচ্ছে যা দেওয়া আছে আমরা সেটা তুলে নিচ্ছি। এটাও আমাদের দেওয়া আছে। এবার আমাদের প্রশ্ন করলো হলো, প্রশ্ন কি করছে, এটা থেকে আমাদের প্রমাণ করতে হবে x ইকুয়াল 2y ইকুয়াল হচ্ছে 4z ইকুয়াল কি 4z। এখন এই ম্যাথটা দুই ভাবে করা যায়। এক হচ্ছে এইভাবে আমি যদি সরাসরি রেখে করি
সেটাও আমাদের করা যায়। আর একভাবে যদি কারো প্রবলেম হয়, স্যার এখানে 8y আছে আমি বুঝতেছি না, এখানে 2y আছে, আমার জন্য প্রবলেম হয়ে যাবে, কারণ একটা সংখ্যা আছে একটা চলক আছে, যখন আমরা এগুলো ক্যালকুলেশন করবো তখন জটিল হয়ে যাবে। যদি সেরকম মনে হয় তাহলে আমি এখানে অন্যভাবে করাইতে পারি, যেটা হচ্ছে ধরে নিলে আমার জন্য ইজি হয়ে যাবে। যেমন আমি 2y কে যদি এখানে ধরে নিই, খেয়াল করো এখানে 2y কে যদি আমি ধরে নিই, সাপোজ ধরো p, আর এখানে এই যে 64z আছে সেটাকে কি লেখা যায়, 4z লেখা যায়, কি লেখা যায়, 4z এর কিউব লেখা যায়, ওই যে 4z, এটাকে যদি আমি মনে মনে ধরো r ধরে নিলাম বা q ধরে নিলাম, তাহলে আমার জন্য বেশি সহজ হয়ে যায়। ওকে, আমি সেভাবেই করব, তাহলে সুবিধা হবে। তাহলে আমরা কি লিখতে পারি, এই p of x ইকুয়াল এটা, আবার p of x ইকুয়াল এটা, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং আমরা এটা লিখতে পারি না? সবাই কি বুঝতেছো? জি স্যার। 1/x কিউব প্লাস 1/8y কিউব প্লাস 1/64z কিউব ইকুয়াল 3/8xyz লেখা যায় না? লেখা যায় না? যেহেতু p of x ইকুয়াল এটা দেওয়া আছে, আবার p of x ইকুয়াল এটা দেওয়া আছে, তার মানে এটা ইকুয়াল এটা লেখা যায়। এবারে মনোযোগ সবাই, 1/x কিউব এটাকে কি আমি এটা লিখতে পারি, প্লাস এই যে 1/8y কিউব আছে এটাকে আমি 1/2y এর হোল কিউব লিখলে কি খুব বেশি প্রবলেম হয় না স্যার। তারপরে এটাকে যদি আমি লিখি 1/4z এর হোল কিউব লিখলে সমস্যা আছে? না স্যার। আর এইটাকে যদি এই পাশে নিয়ে আসি, এই পুরো মানটাকে এই পাশে নিয়ে আসি, তখন আমি এটাকে 3 ইনটু সরাসরি লিখলে কি তোমরা বুঝতে পারবা? জি স্যার। 3 ইনটু আমি এটা লিখতে পারি 1/x 1/2y 1/4z। স্যার এটা কি করলেন আমরা আসলে বুঝতে পারি না, 3টা কম করি তারপর কি করলেন বুঝতে পারি না, তাই তো? আমি কি বুঝতে পারি না। আচ্ছা এইটাকে যদি আমি লেফট সাইডে নিয়ে আসি তাহলে তো মাইনাস হবে, তো বুঝতে পারছি। এটা আমি একটু ভাঙিয়ে দেখাই, এখানে 3 ডিভাইডেড বাই ছিল 8xyz, তাই না? জি স্যার। আমি 3 ইনটু যদি আমি এটাকে 1/x লিখলাম ইনটু 1/2y লিখলাম, তাহলে এই 2 গুণ হয়ে গেল, আর এখানে 4z লিখলাম। কেন লিখলেন এটা? কারণ আমরা জানি এখানে 1/x আছে, 1/2y আছে, 1/4z আছে, আমরা এই মানটাকে ভাঙাইলাম সূত্রে ফেলানোর জন্য। জি স্যার, এটা কি 64 হয়? তো কিসের জন্য ভাঙাইলাম এটাকে, আমরা কিসের জন্য ভাঙাইলাম, এই যে এটার জন্য 1/2y 1/4z, এটা করার জন্যই আমরা এই 8xyz কে ভাঙায় লিখতে পারি, আর এই 3 কে এখানে গুণাকারে লিখলে সেটা তো উপরেই যায়, কারণ এখানে সবগুলো গুণ চিহ্ন আছে, তুমি যদি গুণ করো আবার এটাই ফিরে আসবে, বুঝতে পারছো? জি স্যার। তাহলে এটাকে ভাঙায় সরাসরি লিখলাম। এখন আমাদের সুবিধাটা কি এখনো বুঝে না কেন? এখানে কি আবার 64 হয়? 64 কেন হবে? 64 ছিল এখানে, আচ্ছা স্যার, এটা এটা তো 8xyz কে বানাচ্ছি আমি। তুমি চিন্তা করো, এই 3 উপরে গুণ হচ্ছে, x এর সাথে y গুণ হয়ে যাচ্ছে, z গুণ হয়ে যাচ্ছে xyz, আর 4 দুগুণে 8, ঠিক আছে তো? আর এটাকে এই পাশে আনতে মাইনাস হয়ে যাবে। এবার আমরা হায়ার ম্যাথের যে একটা সূত্র শিখেছিলাম, এই সূত্রটা কয়জনের মনে আছে? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইকুয়াল সূত্র অনুসিদ্ধান্ত যেটা ছিল হাফ ইনটু a প্লাস b প্লাস c ইনটু a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square। মনে আছে তো সবার? খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, যেটা ছিল অনুসিদ্ধান্ত, যেটা ছিল কোনটা? অনুসিদ্ধান্ত, খুবই মেজর ইম্পর্টেন্ট। এই সূত্রটা আমরা এখন এখানে ইউজ করব। তবে যদি তোমাদের বুঝতে প্রবলেম হয়, আমি কি 2y ইকুয়াল ধরে নিব p, নাকি এভাবে বুঝতে পারবা? এভাবে বুঝতে পারবা? তাহলে আমি আর ধরে নিচ্ছি না, এভাবেই আগাচ্ছি। হ্যাঁ, কারণ আমরা এখানে y এর জায়গায় কিন্তু 2y ধরবো, আর এখানে z এর জায়গায় কিন্তু 4z ধরবো। স্যার কোশ্চেন ছিল। বলো। স্যার এই খনবাউন্ডে কি কোন বইয়ের কোন অনুশীলনী অঙ্কের সাথে সাদৃশ্য যায়? হ্যাঁ, বইয়ের অনুশীলনী অঙ্কের সাথে সাদৃশ্য দেয়। এটা সম্ভবত তোমাদের হায়ার ম্যাথ বইয়ের, আমি বলে দিই, এটা হায়ার ম্যাথ বইয়ের 8 জি, এটা হচ্ছে তোমাদের হায়ার ম্যাথ বইয়ের 8 নাম্বার, চ্যাপ্টার 2 এর 8 নাম্বার, এবং এই সেম ম্যাথ আবার এখানে আছে হচ্ছে তোমার 13 নম্বরের খ, এই একই অনুশীলনীর অধ্যায় 2 এর 13 এর খ এবং 8 নাম্বারটা এই টাইপেরই ম্যাথ, শুধুমাত্র ওই 8 নম্বরে এখানে ছিল y, এখানে ছিল z, শুধু সেই জায়গাটাতে এখানে 4z আসছে আর 2 আসছে, বাকি সব ঠিক। ওকে, এর পরবর্তী অংশে যেটা আমরা করব, এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি, মুছে ফেললাম, এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হচ্ছে সবাই খেয়াল করো, তখন কি হচ্ছে আমাদের আসলে। এখন দেখো এর পরবর্তী লাইনটা এই পাশে, তাহলে আমি যদি সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে সূত্রটা ছিল a + b + c দা হাফ, হাফ কি ছিল a মানে কত 1/x, b মানে কত আলামিন, b মানে কত 2y, c মানে কত 1/4z রেদওয়ান, ইনটু কি ছিল x - y, মনোযোগ দিবা, না বুঝলে কিন্তু বলবা,
x মাইনাস y মনে আছে তো জি স্যার হোল স্কয়ার প্লাস কি ছিল y মাইনাস z হোল স্কয়ার y মাইনাস y মাইনাস z 1/4z তারপরে কি ছিল তাহলে z এর জায়গায় 4z মাইনাস 1/x এর সরি x এর হোল স্কয়ার ইকুয়াল তাহলে কি হবে 0 হচ্ছে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আসবে ইকুয়াল কি 0 ওকে জি স্যার এবারে এই যে 1/2 আছে এই 1/2 যদি আমি রাইট সাইডে পাঠাই দিই তাহলে 0 হয়ে যায় তাহলে 0 হয়ে গেলে এটা কি লেখা যায় 1/x 1/2y 1/4z 1/4z আর এখানে 1/x মানে এই জিনিসটাই আমরা আবার লিখে ফেলবো এই সেম ভ্যালুটাই আবার লিখে ফেলবো প্লাস 1/2y মাইনাস 1/4z প্লাস 1/4z মাইনাস 1/x এর হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে কি 0 এইবারে একটা জিনিস খেয়াল করে দেখো এইটা একটা উৎপাদক ফার্স্ট ব্র্যাকেটে এটা আর সেকেন্ড ব্র্যাকেটের এখান থেকে এই পর্যন্ত আরেকটা উৎপাদক যদি আমরা জানি দুইটা উৎপাদক গুণাকারে থাকে এবং তাদের ফলাফল কি হয় 0 হয় ফলাফল কি হয় 0 হয় তখন তারা প্রত্যেকে আলাদা আলাদা ভাবে 0 এটা সম্পর্কে আমরা জানি সাপোজ ধরো এটা ইকুয়াল 0 এটা ইকুয়াল যদি 5 ও হয় বা যে কোনো মান হয় ফলাফল তো 0ই হবে তাহলে এই জন্য আমরা এটাকে দুইটাকেই আলাদা আলাদা ভাবে 0 ধরবো বা ধরে আমরা অঙ্ক করতে পারি তাহলে আমি দেখব এটা ইকুয়াল একবার কি লিখব 0 তাহলে আমরা এখন আমরা 1/x 1/2y 1/4z equal 0 আমাদের এখানে কোনো কন্ডিশন দেওয়া আছে কিনা আমি একটু আবার দেখে নিচ্ছি না আমাদের দুইটাই প্রমাণ করতে হবে এই দেখো তাহলে এটা ইকুয়াল 0 লেখা যায় এটা ইকুয়াল 0 লেখা যায় আচ্ছা এখন এটাকে লসাগু করে দেই এটাকে লসাগু করলে কি হবে বলো তোমরা বলতে পারবা স্যার 4 নো 4x 4x আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এটা লসাগু কি হবে 4 2 এবং 4 এর লসাগু 4 x এবং y এবং z তো নেমে গেল আচ্ছা এবার যদি আমি x দিয়ে এটাকে ভাগ করি তাহলে থাকতেছে কি 4yz 4yz এর সাথে কত গুণ হবে 1 তাহলে 4yz কত হবে 4yz প্লাস 2y দিয়ে 4xyz কে যদি 2y দিয়ে ভাগ করি লসাগু আমরা লসাগু করতেছি সবাই আমরা পারি আশা করি তাহলে এখানে থাকতেছে 2zx 2zx তাহলে এখানে নামতেছে 2zx বুঝতে পারতেছি আলামিন 4z দিয়ে ভাগ করলে থাকতেছে xy তাহলে xy কঠিন ছিল এখন যদি কোণাকুণি গুণ করি আমরা জানি না ক্রস গুণন বা ক্রস মাল্টিপ্লিকেশন সম্পর্কে আমাদের সবারই জানা আছে কোণাকুণি গুণ করে দিলে এটার সাথে 0 গুণ হবে আর এখানে 1 1 এটার সাথে গুণ তার মানে থাকতেছে xy 2zx 4yz 0 স্যার দেখেন প্রমাণের একটা অংশ কিন্তু চলে আসছে আমাদের দেখেন খ নম্বরের একটা অংশ ছিল 4xy 4yz 2zx xy 0 অলরেডি চলে আসছে একটা অংশ চলে আসছে জি স্যার একটা অংশ কিন্তু অলরেডি চলে আসছে এবং এইবারে কথা হচ্ছে দেখেন এই যে উৎপাদকটা ছিল স্যার এটা সমান সমান তো 0 হওয়ার কথা ঠিক আছে এটা সমান সমান যদি 0 হয় তাহলে আমাদের 1/x মুভমেন্ট কম 1/x এর হোল স্কয়ার প্লাস 1/2y বুঝলেন জি স্যার সোজা বসুন এরপরে হচ্ছে 1/4z প্লাস হচ্ছে 1/x তাই না এর হোল স্কয়ার ইকুয়াল যদি 0 হয় আচ্ছা আমাকে এটা বলো এবারে আমাকে এটা বলো 1 2 3 তিনটা বর্গ রাশি তাদের সমষ্টি যদি 0 হতে হয় তার মানে প্রত্যেকটা বর্গ রাশি আলাদা আলাদা হবে 0 বাই এনি চান্স আমি ধরলাম এটা 3 বা এটা 1 কি ধরলাম 1 এটা 0 এটা 0 তাহলে ফলাফল 1 0 0 ফলাফল তো 1 থেকে যায় তাহলে তো 0 হওয়া সম্ভব না তার মানে তিনটা যখন আলাদা আলাদা ভাবে 0 হবে এই যে তিনটা যখন আলাদা আলাদা ভাবে 0 হবে তখনই শুধুমাত্র ফলাফল 0 হওয়া সম্ভব যেহেতু এরা যোগ আকারে আছে বুঝতে পারছি ক্লিয়ার সবাই তার মানে এবার আমি এটা ইকুয়াল একবার আলাদাভাবে 0 ধরব এটা ইকুয়াল একবার আলাদাভাবে 0 ধরব এটা ইকুয়াল আলাদাভাবে 0 তাহলে আমরা সেটা করে ফেলি অতএব আমরা বলতে পারি 1/x মাইনাস 1/2y 0 এখন বলো আমরা যদি এটাকে ওই পাশে পাঠিয়ে দেই এই যে কোন এটাকে তাহলে কত হয় 1/2y প্লাস হয়ে যায় ক্লিয়ার সবাই জি স্যার ব্যস্তকরণ গার ধরে উল্টায় দেওয়া যেটাকে আমি বলি ব্যস্তকরণ সম্পর্কে জানি তো আমরা গার ধরে উল্টায় দিছি স্যার অলরেডি প্রমাণের একটা অংশ হয়ে গেছে অলরেডি প্রমাণের একটা অংশ হয়ে গেছে আমি আবার কি ধরতে পারি এখানে আবার কি ধরতে পারি 1/2y 1/4z কি ধরবো 0 তার মানে এখানে কি হবে 1/2y কত হবে 1/4z তাহলে
এদিকে মনোযোগ দাও। আবার ব্যস্তকরণ, তাহলে কি হয়? কথা বলে না স্যার এটা 2y ক্লিয়ার পর্যন্ত? আচ্ছা এবার আমি একটু প্রশ্ন করি, x = 2y আবার 2y = 4z, এর দ্বারা কি বোঝাচ্ছে? x = 2y যদি হয় আবার 2y যদি 4z, তার মানে x = 4z হয় স্যার। এবারে এই তৃতীয় অংশটাও করা যায়। অনেকেই দেখা যায় এখানে সরি আমি এখানে একটা ভুল লিখছি, এখানে মাইনাস হবে। অনেকেই দেখা যায় এটা থেকেও প্রমাণ করে, কিন্তু আসলে প্রয়োজন হয় না, প্রয়োজন হয় না। অলরেডি এখানে প্রমাণ হয়ে গেছে, কিন্তু অলরেডি প্রমাণ হয়ে গেছে। আমরা কিন্তু এটা না করেও লিখে দিলেও হয়ে যাবে, কারণ a = b আর b = c, এর মানেই তো a = c। বলেন স্যার আমরা কি ব্যস্তকরণ যে কোনো অঙ্কের সাথে ইউজ করতে পারবো? হ্যাঁ, যখন এই যে কোনো অঙ্কের সাথে না, অঙ্কের অবস্থা বুঝে, এটা বলা যাচ্ছে না যে কোনো অঙ্কই পারো, এটা অঙ্কের অবস্থা বুঝে। যেমন এখন এই অঙ্কটার ভিতরে খেয়াল করো, এই অঙ্কটার ভিতরে পদ ছিল কয়টা? এই অঙ্কের পদ ছিল দুইটা, আমি একটাকে ওই পাশে পাঠিয়ে দিছি, বাম পাশে রইলো একটা পদ, ডান পাশে থাকলো একটা পদ, ব্যস্তকরণ করে দিলে সহজ হয়ে গেছে। বাই এনি চান্স যদি এটা এরকম থাকতো, সাপোজ ধরো এটা এরকম আছে, এটা এরকম আছে, এখন কি তুমি চাইলে এটাকে ব্যস্তকরণ করতে পারবা? কখনোই না। এখন তোমাকে আগে এই পাশে রসায়ন করতে হবে, চাইলে তারপরে ব্যস্তকরণ করতে পারবে। এই তখনকার সিস্টেম ডিফারেন্ট, এটা হলো অঙ্ক বুঝে অবস্থা বুঝে পদক্ষেপ নিতে হবে, এটা এরকম ফিক্সড কিছু বলা যাবে না। তাহলে আমরা বলতে পারি না অতএব x = 2y = 4z। আমার মনে হয় আপনাদের আর কারো প্রবলেম থাকার কথা না। হ্যাঁ, বুঝতে পারছো না? পারো না? জি স্যার। অঙ্কটা কি কঠিন ছিল? না স্যার। অঙ্কটা আসলেই কঠিন ছিল না, তবে যতটাই না এটা কঠিন বলো যাই বলো, ততটাই এটা ইম্পর্টেন্ট, প্লাস এটা পরীক্ষায় আসবে, পরীক্ষায় কি আসবে এটা, ঠিক আছে? x = 2y = 4z, এটাই প্রমাণিত। আমার মনে হয় সবাই ক্লিয়ার, তাই না? সবাই আশা করি বুঝতে পারছো। ওকে, ক্লিয়ার সবাই? হ্যাঁ স্যার। এবারে কি গ নাম্বার? আচ্ছা এবারে আমরা পরবর্তী যে প্রশ্নটা আছে আমাদের গ নাম্বার প্রশ্নটা ছিল আংশিক ভগ্নাংশ, যেটা হচ্ছে এই আমি বলে থাকি গ নাম্বার মানে আংশিক ভগ্নাংশ যে প্রশ্নগুলো এই দ্বিতীয় অধ্যায়ের, আমাদের হায়ার ম্যাথের দ্বিতীয় অধ্যায়ের, এটা হচ্ছে মা, এই আংশিক ভগ্নাংশ হচ্ছে মা। কারণ এই টপিকটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এবং মূল টপিক। আমরা যদি বোর্ড অ্যানালাইসিস প্রশ্ন দেখি, 10টা যদি বোর্ড প্রশ্ন দেখি, 10টা বোর্ড প্রশ্নের ভিতরে 3 নম্বর প্রশ্নে গিয়ে আমরা আংশিক ভগ্নাংশ পাবো, 10টার ভিতরে 10টাই পাবো। তার মানে এটা কত ইম্পর্টেন্ট আমরা বুঝতেই পারতেছি। তো আমাদেরকে আংশিক ভগ্নাংশ করতে বলা হলো x² / g(x) আমাদের প্রশ্নের ভিতরে দেওয়া ছিল। এবারে খেয়াল করো এটা আমাদের কোন টপিকের মধ্যে পড়ছে। যারা আমার আংশিক ভগ্নাংশের লেকচার 1টা করেছো তারা এটা দেখবা 4 নম্বর একটা অপশন ছিল, 4 নম্বর একটা ছিল, সেটা ছিল x + d ইকুয়াল হচ্ছে x + a ইনটু ছিল x² + b। এটা 4 নম্বরে ছিল, যে 4 নম্বরে আমাদের রুলসটা ছিল এরকম a/x + a, আর এখানে ছিল bx + c ছিল হচ্ছে x² + b। এই যে দেখেন, এই যে 4 নম্বর যে রুলসটা, যারা আমার লেকচার 1টা দেখেছো আংশিক ভগ্নাংশের, সেই লেকচার 1 এর ভিতরে 4 নম্বর অপশনে ছিল এটা। ওকে, এই 4 নম্বরের সাথে কিন্তু এটা মিলে যাচ্ছে এবং এটা একটা প্রকৃত ভগ্নাংশ। কিভাবে বুঝলাম প্রকৃত? কেন প্রকৃত ভগ্নাংশ? উপরে আমাদের x এর পাওয়ার হচ্ছে 2, আর নিচে আমাদের x এর পাওয়ার হবে 3, নিচে আমাদের x এর পাওয়ার হবে কত? 3। তাহলে আমরা দেখো x ডিভাইডেড বাই যদি x³ চিন্তা করি, মানে x² ডিভাইড বাই, তাহলে আমাদের 1/x, তার মানে এটা একটা প্রকৃত ভগ্নাংশ। এটা কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। তাহলে এটা নিয়ে আমাদের আর টেনশন নাই। প্রপার ফ্র্যাকশনের ক্ষেত্রেই এটা 4 নাম্বার রুলস, এই রুলসের ভিতরে পড়বে। তাহলে আমরা ধরবো কি? সবাই মনোযোগ, এইদিকে কোনো কথা হবে না। ধরবো কি আমরা? তাহলে x² ডিভাইড বাই x + 1, এখানে x² + 2। আমাদের ধরার নিয়ম যেটা ছিল 4 নম্বরে a ডিভাইডেড বাই, এখন জি স্যার, a ডিভাইডেড বাই x + 1, মনোযোগ ইশরাফ। আর এই যে ভিতরে যখন স্কয়ার থাকে, ভিতরে কি থাকে? চলকের উপরে যখন স্কয়ার থাকে তখন আমরা জানি নতুন করে আমাদের ধ্রুবক পদের সাথে একটা কি নিতে হয়? ধ্রুবক পদের সাথে একটা এক্সট্রা চলক নিতে হয়, x। যেহেতু এখানে x আছে তাহলে x, তাহলে আমাদের এখানে কি হবে? তাহলে bx + c ডিভাইডেড বাই হবে x² + 2। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। ওকে, ক্লিয়ার পর্যন্ত? জি স্যার। এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। এবারে আমাদের কাজ কি? 1 নং এর উভয় পাশে, 1 নং এর উভয় পাশে বা পক্ষে, আচ্ছা 1 নং এর উভয় পাশে আমরা এই যে যেটা আমাদের বেসিক রুলস, যেটা আমাদের আংশিক ভগ্নাংশের বেসিক রুলস, যে লেফট সাইডে যে হরটা থাকবে এই হর দ্বারা আমাদের উভয় পক্ষে গুণ করে দিতে হবে। উভয় পক্ষে কি করে দিতে হবে? উভয় পক্ষে x + 1 x² + 2 ইশরাফ জি স্যার। দ্বারা গুণ করে পাই। মনোযোগ আছে? অবশ্যই। বাকিরা জি স্যার। গুণ করে পাই।
তাহলে আমরা গুণ করে কি পাবো খেয়াল করে দেখো, লেফট সাইডে এটা দিয়ে যখন গুণ করবো তখন শুধু থাকবে এক্স স্কোয়ার, তার শুধু এখানে এক্স স্কোয়ার থাকবে, ওকে। এবং রাইট সাইডে যখন আমি এ দিয়ে যখন এই মানটা দিয়ে গুণ করব, একটু খেয়াল করো সবাই, যাদের প্রবলেম আছে আজকে ক্লিয়ার হয়ে নাও। যখন আমি এইটাকে খেয়াল করো, এটাকে গুণ করতে যাচ্ছি কি দিয়ে, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু দিয়ে আমি গুণ করতে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান। কমন মানটা কি যাবে, কমন যে মানটা আছে সেটা কাটা যদি চলে যায় তাহলে এ এর সাথে এটা কি, এ এর সাথে এটা গুণাকারে থাকবে, তাহলে এক্স প্লাস টু, সরি এখানে এক্স স্কোয়ার প্লাস টু, এক্স স্কোয়ার প্লাস টু, তাহলে থাকতেছে কি থাকবে এখানে, এ ইন্টু কি থাকবে এক্স স্কোয়ার প্লাস টু। এইটার বেলায় তাহলে কি হবে, এটার বেলায় তাহলে কি হবে, এই যেটা কমন আছে সেটা কাটা চলে যাবে, থাকবে কি, তাহলে bx প্লাস c ইন্টু থাকবে হচ্ছে x প্লাস ওয়ান, bx প্লাস c থাকবে কি x প্লাস ওয়ান। এইটা স্যার হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন কথা হচ্ছে এই 2 নম্বর সমীকরণ থেকে আমাদের খুঁজতে হবে যে আমরা কিভাবে এ, আমাদের তিনটা এখানে ধ্রুবক আছে, একটা হচ্ছে এ, একটা বি, একটা সি, আমি এই তিনটা ধ্রুবকের মান পাবো কিনা, -1 করতে হবে। হ্যাঁ আমরা পাবো কিনা, হ্যাঁ -1 দিয়ে যদি আমি করি তাহলে আমি একটা মান পাবো, এর মানটা হোক, শুধু এর মানটা পাবো, কিন্তু স্যার বি আর সি এর মান, এই বি আর সি এর মান যখনই পাবো না তখনই এই আংশিক ভগ্নাংশের একটা মূল পার্ট বা মূল আরেকটা মূল অংশ হচ্ছে সহগ সমীকৃত। আজকের ভিডিওতে আমরা সেই সহগ সমীকৃত সম্পর্কেও জানবো ইনশাআল্লাহ। এখন তাহলে সহগ সমীকৃত করতে হলে আমাকে আরেকটা ইকুয়েশন তৈরি করতে হবে, সেই ইকুয়েশনটা হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। সেটা কিভাবে সবাই একটু মনোযোগী দাও, মনোযোগ। 3 নাম্বার ইকুয়েশনটা হচ্ছে আমরা এ দিয়ে যদি গুণ করে দেই ax স্কয়ার প্লাস 2a, এই bx এর সাথে যদি x গুণ করি তাহলে কি হবে, bx স্কয়ার প্লাস bx এর সাথে 1 গুণ করলে কি হবে bx, c দিয়ে যদি x কে গুণ করি তাহলে হয় cx প্লাস c দিয়ে 1 কে গুণ করলে c। এবারে আমরা কমন নিয়ে যদি যাই, কমন যদি নেই দেখো x স্কয়ার এখানে একটা আছে এখানে একটা আছে, আমি কমন নিলে আসবে a প্লাস b ইনটু কি আসবে x স্কয়ার প্লাস x আছে এখানে দুইটা তাই না, তাহলে আমি যদি x কমন নিই তাহলে আসবে c প্লাস c ইনটু x প্লাস ধ্রুবক 2a আর হচ্ছে c, 2a প্লাস c। 3 নম্বর খুবই সহজে হয়ে গেছে, আমাদের গুণটা ছোট ছিল, সহজে হয়ে যাবে। এই যে এখন আমরা 3 নম্বর মান পর্যন্ত যখনই আমরা 3 নম্বর ইকুয়েশন পর্যন্ত যখন বের করলাম, এখন আমরা এখানে স্টপ পাবো। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের যে মানটা বের করা যাচ্ছিল 2 নম্বর ইকুয়েশনে x এর ভ্যালু বসে যে মানটা বের করা যাচ্ছিল সেটা আমাদের আগে বের করে নিতে হবে, দেন হচ্ছে আমরা কি করব সহগ সমীকৃত করব। ওকে সবাই ক্লিয়ার? তা 2 নম্বরে আমরা x এর পরিবর্তে যদি -1 ইনপুট করি তাহলে এই পুরোটা কি হয়ে যাচ্ছে জিরো, পুরোটা কি হয়ে যাচ্ছে জিরো। আর এটা যদি জিরো হয়ে যায় তাহলে আমি এর মান পাচ্ছি, আমি এর মান পাচ্ছি। সেটা আরেকটা কথা বলে দিন, নোট ডাউন প্লিজ, সেটা হচ্ছে 3 নম্বর সমীকরণে কখনোই আমরা মান বসাবো না, আমরা যত মানই বসাবো না কারণ x এর পরিবর্তে অলওয়েজ সেটা কয় নম্বরে 2 নম্বর, এটা মাথায় সেট করতে হবে। 3 নম্বরটা আমাদের শুধু কাজে লাগবে কি কারণে, সহগ সমীকৃত, এটা অন্য কোনো কাজে লাগবে না, মান বসানোর জন্য কাজে লাগবে অলওয়েজ 2 নম্বর ইকুয়েশন। ওকে, তাহলে আমি 2 নং এ এখন কি করব, 2 নং এ x ইকুয়াল কত বসাবো বলো তো, x ইকুয়াল -1 বসিয়ে, তাহলে 2 নং এ x ইকুয়াল -1 বসাইলে লেফট সাইডে -1 এর স্কয়ার, রাইট সাইডে এটা তো 0 হয়ে যাচ্ছে, তাহলে a ইনটু আমাদের এখানে -1 এর স্কয়ার প্লাস 2, আর এটা যেহেতু 0 হচ্ছে আমরা ডিরেক্টলি 0 লিখবো, কোনো সমস্যা নেই, কারণ আমরা জানি এখানে -1 বসালে 0 হয়ে যাবে, এটা ডিরেক্টলি 0 লেখা যাবে, এটা নিয়ে আমাদের টেনশনের কোনো কারণ নাই। তাহলে এখানে থাকতেছে 1, এখানে থাকতেছে হচ্ছে 3a, সবাই কি বুঝতে পারছি কিভাবে 3a, -1 এর স্কয়ার করলে +1 +2, তার মানে 1 + 2 3, তাহলে 3a, অর্থাৎ a ইকুয়াল কত আসছে 1/3। আমরা কিন্তু এর মানটা খুব ইজিলি পেয়ে গেলাম। এইবারে আমাদের দরকার কি b এবং c, কি দরকার b এবং c। এখন খেয়াল করো b এবং c, আচ্ছা এর মান আমি জানি, তাহলে আমি যদি এটা সহগ সমীকৃত করি তাহলে আমরা এখান থেকে পাবো b, আর b যখন আমি পেয়ে যাব তখন আমি এটাও সহগ সমীকৃত করলে সেখান থেকে পাবো আমি c, তাহলে আমার করা লাগতেছে x স্কয়ার এবং x এর সহগ সমীকৃত। ওকে, তাহলে আমরা লিখবো 3 নং এর উভয় পাশে, সবাই ক্লিয়ার তো, 3 নং এর উভয় পাশে, 3 নং এর উভয় পাশে x স্কয়ার ও x এর সহগ সমীকৃত করে পাই, x এর সহগ সমীকৃত করে পাই, সমীকৃত করে পাই। এখন কথা হলো স্যার সহগ সমীকৃত কি, এটা আমরা অনেকেই জানি না, সহগ সমীকৃত কি, একদম সহজ কথা। আমাদের এই 3 নম্বর যে একটা ইকুয়েশন আসলো তার একটা বাম পক্ষ আছে একটা কি আছে ডান পক্ষ, বাম পাশে
যে মানটা আছে, যে বহুপদীটা আছে তার যে যে টার্ম গুলো আছে, যেমন এখানে বাম পাশে শুধু এক্স স্কোয়ার আছে, আমাদের ডান পাশে এক্স স্কোয়ার আছে, এক্স আছে এবং ধ্রুবক পদ আছে। সহজ কথা হচ্ছে এই ডান পাশের যে এক্স স্কোয়ারের সহগটা আর বাম পাশে যে এক্স স্কোয়ারের সহগ, সবাই একটু খেয়াল করুন। বাম পাশে এক্স স্কোয়ারের সহগ আমি যদি এখানে লিখি 1, এখানে বাম পাশে এক্স স্কোয়ারের সহগ কত 1, তাহলে এই বাম পাশের এক্স স্কোয়ারের সহগ এবং ডান পাশের এক্স স্কোয়ারের সহগ ইকুয়াল। কারণ এই যে আমি একটা সমতুল চিহ্ন লিখেছি, এটা কিন্তু সমতুল চিহ্ন অথবা ইকুইভ্যালেন্ট সাইনও বলা হয়, যা এটাকে কি বোঝানো হয়? সমতুল বোঝানো হয়। সমতুল মানে সমান, সমানই বলা যায়, সমানের আরেকটা অংশ বা সমানের আরেকটা মিনিং আছে। এটার পরিবর্তে সমান দিলে হবে না, সমান এখানে দেওয়া যাবে না, এটার ক্ষেত্রে রুলসই হচ্ছে আমাদের এটাই ব্যবহার করতে হবে। ওকে সবাই, এখন দেখো তাহলে এই ডান পাশের এক্স এর যে এক্স স্কোয়ারের যে সহগ, বাম পাশের এক্স স্কোয়ারের যে সহগ, এই দুটো ইকুয়াল, এইটাকেই বলা হয় সহগ সমীকৃত। এটাকেই বলা হয় কি সহগ সমীকৃত। তাহলে সেই হিসাবে আমি এক্স স্কোয়ারের বাম পাশে সহগ হচ্ছে 1, বাম পাশে সহগ কত 1, আর ডান পাশে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে a প্লাস বি। সবাই একটু খেয়াল করি কি a প্লাস বি, তাহলে আমাদের হচ্ছে এখানে a প্লাস বি। ক্লিয়ার সবাই? এবং এবং এক্স এর মানে এটা ইন্টারেস্টিং পার্ট, স্যার আমি যখন এক্স এর সহগ সমীকৃত করব, স্যার ডান পাশে এক্স এর সহগ হচ্ছে বি প্লাস সি, কিন্তু স্যার বাম পাশে এক্স কোথায়? বাম পাশে এক্স কোথায়? বাম পাশে এক্স নাই। একদম সহজ কথা, যেই টার্মটা বাম পাশে থাকবে না তার সহগ বাম পাশে ওই পাশে আমরা জিরো ধরে। যেহেতু বাম পাশে আমার এক্স নামক কোনো টার্ম নাই, দ্যাট মিন্স এটাকে এভাবে লেখা যায়, এটাকে কি লেখা যায় 0 ইন্টু এক্স। কি লেখা যায় 0, তাহলে এক্স এর সহগ কত হইলো 0, ওইভাবে আসছে আসলে 0। ব্যাপারটা বুঝতে পারছো? আমি যদি এটাকে সাজাই এভাবে লিখতাম 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স প্লাস 0। আচ্ছা, এইটা আর এইটার মধ্যে কোনো পার্থক্য আছে? না স্যার। কোনো পার্থক্য আছে? তাহলে এখন তুমি সহগ সমীকৃত করো। এখন তুমি দেখো তো বাম পাশে এক্স এর সহগ কত 0, আর ডান পাশে এক্স এর সহগ কত বি প্লাস সি। তাহলে আমরা এখন লিখবো কি 0, কি লিখবো 0, আর এখানে কি লিখবো বি প্লাস সি। এখন আমার কথা হচ্ছে আমরা এভাবে চিন্তা সবসময় নাও করতে পারি, মনে না থাকলে সহজ কথা এবং ইজি কথা হচ্ছে বাম পাশে যেই টার্মটা থাকবে না, যদি তার সহগ সমীকৃত করার প্রয়োজন হয় আমরা তার সহগটা সোজা 0 ধরে নেব, তাহলে আমাদের জন্য সহজ হয়ে গেল, তাই না? মনে রাখাটাও সহজ হয়ে গেল। এবার আমরা এর মানটা ইনপুট করতে পারি এখান থেকে। এই যে আমাদের এর মান ছিল কত 1/3 টা আমরা এখানে ইনপুট করে দেই 1/3 প্লাস বি। তাহলে আমাদের বি এর মানটা আসতেছে, এটা এই পাশে পাঠালে মাইনাস হয়ে যায়, তাহলে বি ইকুয়াল কত আসতেছে? আমরা লসাগু সবাই করতে পারি না, এটা 2/3। আমরা মনে হয় সবাই বুঝতে পারতেছি, লসাগু করে 2/3। এইবার এই বি এর মানটা কি আমি এখানে ইনপুট করতে পারি কিনা? জি স্যার। 2/3 বুঝতে পারছি তাহলে। জি স্যার। এটা যদি এই পাশে নিয়ে আসি তখন -2/3, তাহলে সি এর মান অতএব সি সমান সমান -2/3। স্যার দেখেন খুব ইজিলি কিন্তু হয়ে গেছে। এইটাই হচ্ছে কঠিন। ইশরাফ তুমি যে বললা ঝামেলার, এই যে ঝামেলার ছিল তো, ঝামেলা সহজ হয়ে গেছে না? ঝামেলা সহজ হয়ে গেছে না? তাহলে বুঝাটাই হচ্ছে মেইন জিনিস, ঝামেলাটা কিন্তু মেইন জিনিস না। ঝামেলা মনে করলেই ঝামেলা, আর যদি ঝামেলাকে আমরা সহজ ভাবে মোকাবেলা করার চেষ্টা করি তাহলে সেটা সহজ। তা আমরা ঝামেলা মনে করে দেখি সমস্যা। এবারে আমরা 1 নং এ এ বি ও সি এর মান বসিয়ে, কার মান? সি এর মান বসিয়ে, তাহলে আমরা 1 নং এ আমাদের লেফট সাইডে কি ছিল এক্স স্কোয়ার, এখানে আছে এক্স প্লাস 1 সাউন্ড না, এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 2। এর মান এর পরিবর্তে কি বসবে? কথা বলে না, 1/3। আর নিচে ছিল কি এক্স প্লাস 1 প্লাস বি এর পরিবর্তে কি বসবে 2/3। আর এখানে নিচে ছিল হচ্ছে এখানে তো বি এক্স আছে, তাই না? তাহলে 2/3 ইন্টু কি এক্স প্লাস সি এর মান কত বসবে -2/3। আর নিচে আছে কি এক্স স্কয়ার প্লাস 2। ওকে, এখন এটাকে আমরা বিভিন্ন ভাবে করা যায়, এটাকে বিভিন্ন ভাবে গুণ দিয়ে উল্টানো যায়, কিন্তু আমি সহজ ভাবে বলে দিব এরকম যখন ভগ্নাংশ আসবে এবিসি এর মান, নিচেরটাকে আমরা নিচে নামাই দেব। একদম সহজ কথা, নিচেরটাকে আমরা নিচে নামাই দেবো। আমরা এত অঙ্ক কষ্ট করে এসে এখন আবার এটাকে গুণ দিয়ে উল্টাবো, এত ধৈর্য আমাদের থাকবে না। তো ধৈর্য না থাকার কারণে আমরা 1/3 জাস্ট এখানে নিচে নামাই দিলে আমাদের কি হয়ে গেল। এবার এটার বেলায় কি হবে দেখো তো, এটার বেলায় 2x/3, কারণ এই x টা কার সাথে গুণ হবে 2 এর সাথে গুণ হবে, আর এখানে হলো -2/3। এখন স্যার এখানে কিন্তু একটু কষ্ট করতে হবে, এখানে একটা লসাগু করতে হবে, কিন্তু একটু কষ্ট হলেও তো এখানে আমরা লসাগু করতে আরেকটা সুবিধা আছে,
এখানে দুইটাই কিন্তু সমবার বিশিষ্ট ভগ্নাংশ। তার মানে বুঝাই যাইতেছে এখানে 2x - 2 হবে। কি হবে? 2x - 2। খুব ইজি দশক এখানে, খুবই ইজি দশক। আরেকটা লাইন করলে আমাদের হয়ে গেছে 1/3 × x + 1 আর প্লাস এখানে এবার 2x বাই কত, 2x - 2 আর 3টাকে 3 টুক করে নিচে নামাই দিলেই কিন্তু শেষ, কাহিনী হয়ে গেছে। আমাদের আর কি টেনশন আছে? তাহলে আমরা লেফট সাইডে লিখে দেই x² / x + 1 আর এখানে হচ্ছে x² + 2। স্যার এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। বড়জোর এখানে আরেকটা কাজ করতে পারো, সেটা উপর থেকে 2 কমন নিতে পারো। এটা নেওয়া বাধ্যতামূলক নয়, এভাবে রেখে দিলেও অঙ্ক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখেন আমরা এই যে চট্টগ্রাম করতে যাচ্ছি, এই অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনারা এটাকে 5 স্টার দিয়ে রাখেন। হ্যাঁ, এটাকে 5 স্টার দিয়ে রাখেন, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার জন্য। ঠিক আছে? হ্যাঁ, আমার হিসাব অনুযায়ী এটাকে ডিআই দিয়ে রাখেন, ডেঞ্জারাস ইম্পর্টেন্ট। হ্যাঁ, আরেকটা দিয়ে রাখেন সিআই। সিআই হচ্ছে চরম ইম্পর্টেন্ট। ঠিক আছে? হ্যাঁ, ফুল মিনিং অফ সিআই হচ্ছে চরম ইম্পর্টেন্ট আর হচ্ছে ডেঞ্জারাস ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা আমাদের বার্ষিক পরীক্ষা থেকে শুরু করে টেস্ট পরীক্ষা আরো অনেক পরীক্ষা আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। এবং এই একটা ম্যাথ যদি আমরা ভালো করে শিখি, আমার মনে হয় এই একটা ম্যাথ শিখলে এখান থেকে এই অধ্যায়ের যত জটিল ম্যাথ আছে কিন্তু করা যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে?